হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বেরোচ্ছি। আজকে প্ল্যানিং আছে বকখালি আর কালকে গঙ্গাসাগর। অলরেডি গঙ্গাসাগরের মেলা চলছে, তো সেই হিসাবেই প্ল্যানিং করা হয়েছে। অলরেডি বেরোতে দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করতে হবে। এই যে ব্যাগ রেডি, হেলমেট রেডি, বাইক নিয়ে যাব। তবে গোপ্রো নেওয়ার ইচ্ছা নেই, কারণ গোপ্রো এই ক্ষেত্রে রাখার খুব সমস্যা। তো যার জন্য গোপ্রোটা নেবো না, যা হবে আজকে এতেই ব্লগিং চলবে। চলো, বাইক রেডি। এই রাস্তাটায় এর আগে একবার এসেছিলাম, কিন্তু সেটাও যদিও রাতের অন্ধকারে, জাস্ট জিপিএস দেখে। আর এবারও জিপিএস দেখেই যাচ্ছি রাস্তাটা দিয়ে। তো মোটামুটি খারাপ না, রাস্তাটা খারাপ, কিন্তু আশেপাশের ভিউগুলো ভালো লাগছে। চাষের জমি আছে, মাছের ভেড়ি আছে, ভালো লাগছে। এই হেলমেট পরলে চুল টুলগুলো এমন অবস্থা হয়ে যায়, কিছু বলার নেই। অ্যাকচুয়ালি বকখালি যাওয়ার জন্য আমার 3টে রুট ছিল। একটা হচ্ছে বেহালা জোকা হয়ে যেতে পারতাম, একটা ছিল বারুইপুর হয়ে আমতলা হয়ে যেতে পারতাম, আর একটা রোড, সেটা শর্টকাট রোড, সেটা হচ্ছে বোড়াল হয়ে, গড়িয়া বোড়াল হয়ে একটা শর্টকাট রোড। যদিও রোডটা খুব খারাপ, আমি যদি আগে জানতাম তাহলে এই রোডে আসতাম না, এত বাজে রাস্তা। তো যাই হোক, কোনো রকমে আমডাঙ্গা পর্যন্ত যেতে পারলে ওখান থেকে আবার ভালো রাস্তা পেয়ে যাবো। এই রাস্তায় একটা লাভ হচ্ছে যে এখানে কোনো বড় গাড়ি নেই, কিন্তু রাস্তা খুব একটা ভালো না, খেয়ে খেয়ে গেছে রাস্তা, একটু খারাপ রাস্তা। তো ঠিক আছে, আশেপাশের ভিউ দেখতে দেখতে যেতে পারছি, এর জন্য ভালো লাগছে। তা নাহলে রাস্তাটায় যেতে অতটা ভালো লাগতো না। আর অন্য যে দুটো রুট আছে, সেই দুটো রুট এই রাস্তার তুলনামূলক অনেক ভালো রাস্তা। বাইকে হাওয়া কম আছে মনে হচ্ছে, তো দেখা যাক, তো বাইকে হাওয়া ঠিক করে নেওয়া যাক। এ কত ছিল? 20 ছিল? বাহ, অনেক কম ছিল। আমি এর আগে বহুবার নামখানা বকখালি গেছি, কিন্তু এই রোডে কোনোদিন আসিনি। এ কোন রোড ভাই? এখনো পর্যন্ত মেন রোডে উঠতে পারিনি, আর গুগল যে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। রোডটা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু এই যে এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 24 মিনিট লাগবে, 57 কিলোমিটার রাস্তা। কতক্ষণ সময় লাগবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই এসে গেছি নামখানা। হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর এই ব্রিজটা কিছু বছর হলো তৈরি হয়েছে। এখানে এত বছর টোল ছিল না, এবার এসে দেখছি এখানে টোল হয়েছে। আর নামখানা থেকে বকখালির দূরত্ব 24-25 কিলোমিটার মতো, কিন্তু তার আগে আমরা যাব হেনরি আইল্যান্ড। অপূর্ব সুন্দর জায়গা। এই যে হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তা, দুদিকে সুন্দর গাছ, মাঝখান দিয়ে সরু রাস্তা, 4 চাকা নিয়েও আপনারা যেতে পারবেন। কিন্তু এই রাস্তাটার একটাই সমস্যা, এত বাজে রাস্তা। ফিশারি ডিপার্টমেন্টের হচ্ছে হেনরি আইল্যান্ডের যে জায়গাটা, সেটা হচ্ছে ফিশারি ডিপার্টমেন্টের, তার আগে রয়েছে প্রচুর মাছের ভেড়ি। আর এখান দিয়ে প্রচুর মানুষ আসে যারা এখানে ঘুরতে আসে, এর সামনে টোটোতেই দেখা যাচ্ছে। কিন্তু রাস্তাটা এত জঘন্য, যেটা বলে বোঝানো যাবে না, পুরো খেয়ে গেছে রাস্তা। এই সামনে হেনরি আইল্যান্ডের পার্কিং স্পট, যদিও এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট। আর অনেক গাড়িই রয়েছে দেখছি, যথেষ্ট বড় পার্কিং স্পট। 4 চাকা নিয়ে আসলেও আপনার কোনো অসুবিধা নেই, যথেষ্ট জায়গা আছে। ওইখানে গাড়ি পার্কিং করে এই রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা অসাধারণ সুন্দর, আর এই সৌন্দর্যের জন্যই বারবার এখানে আসা। এর আগেও বহুবার এসেছি, আবার এসেছি, কারণ দুদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, পুরো জঙ্গল এরিয়া, আর তারও ওদিকে আছে ভেড়ি, আর মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তা। এখন অতটা ঠান্ডা নেই, কিন্তু চুলগুলোর যে অবস্থা, বাইকের হেলমেট পরে বাধ্য হয়ে টুপি পরতে হয়েছে। আর এই আইল্যান্ডে যাওয়ার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই কাঠের পুলটা। এই কাঠের পুলটা পেরিয়ে যেতে হবে।
হেনরি আইল্যান্ড সি বিচে। এখান থেকে ভালো দেখা যাবে যে ফরেস্ট এরিয়া কতটা আর মাছের ভেড়ি। অ্যাকচুয়ালি আমরা আসার সময় দেখলাম যে কীভাবে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে, সমুদ্রের নোনা জলে যেসব মাছ চাষ করা হয় তার ভেড়ি। আর এই রাস্তাটা পার হলেই হচ্ছে সি বিচ, অর্থাৎ এই যে রেঞ্জটা দেখা যাচ্ছে এর ওইদিকে হচ্ছে সি বিচ। আর এই যে দূর দূরান্ত পর্যন্ত রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট, দূর দূরান্ত পর্যন্ত। আর এই দিকের যে ম্যানগ্রোভ ফরেস্টটা দেখা যাচ্ছে এর ওই দিকে রয়েছে মাছের ভেড়ি। যদিও এই টাইমে ভাটা চলার জন্য সমুদ্র অনেকটা দূরে রয়েছে। এই জেনারেলি এর আগে আমি যতবার এই হেনরি আইল্যান্ডে এসেছি কিন্তু এইরকম দেখিনি, যে এরকম কাদা টাইপের হয়ে থাকতে আমি দেখিনি। নর্মালি জল আসে, নয়তো ভাটা থাকলে দূরে যায়, কিন্তু এইবারই দেখছি এরকম কাদা কাদা হয়ে রয়েছে। তো এই রকমের আগে কখনো দেখিনি, পুরো যেন মনে হচ্ছে পাঁক পাঁক কাদা কাদা হয়ে রয়েছে। নর্মালি হেনরি আইল্যান্ড আমার ভালো লাগে পুরো সাদা বালি আর ম্যানগ্রোভ ফরেস্ট দিয়ে ঘেরা, এই কারণে হেনরি আইল্যান্ড আমার ভালো লাগে। কিন্তু কাদা কাদা হয়ে আছে কেন? এই জায়গার এই কাদাগুলো দেখে অনেকটা পাঁক পাঁক কাদা মনে হলো, এগুলো অনেকটাই শক্ত। এই যে আমি আসলাম, আমার পা কিন্তু কোনো রকম নোংরা হয়নি, শক্ত কাদা, আসা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আর এই হচ্ছে একটা দ্বীপ মতন হয়ে গেছে, যদিও দ্বীপ বলা যায় না এটাকে, এটা সি বিচই, কিন্তু একটু উঁচু হয়ে থাকার জন্য একটু অন্যরকম লাগছে। জেনারেলি যখন জোয়ারের জল ঢুকবে তখন এই জায়গাটা জল হয়ে যাবে প্রথমে, এদিকে তো জল আসেই, দিয়ে এই জায়গাটা একটা দ্বীপ মতন তৈরি হয়ে যাবে। তো যখন আরও বেশি জল হবে তখন যদিও এই জায়গাটা জল পুরো ভর্তি হয়ে যাবে, কিন্তু কেউ যদি দেখা যায় ওখান থেকে গলা জল হয়ে আসছে, দেখা গেলো এতটা জল রয়েছে, যেই এখানে আসবে সেখানে দেখা যাবে হয়তো কোমরের নিচে জল, মানে এইরকম ধরনের একটা, মানে এই জায়গাটা উঁচু সেহেতু এই জায়গাটা এরকমই হবে। আর বেশ ভালো লাগছে। কিন্তু হেনরি আইল্যান্ড এর আগে যেরকম দেখেছি এবার একটু যেন অন্যরকম লাগছে, নতুন নতুন লাগছে। আর এই যে কাঁকড়াদের বানানো প্রাকৃতিক নকশা, যা একমাত্র এরকম সি বিচের বালিতেই দেখতে পাওয়া যায়। জেনারেলি অনেকেই বলছিল যে হেনরি আইল্যান্ডে মানে যেটা সানসেট টাইম, সেই টাইমে আসলে অনেক সুন্দর দেখা যায়। তো সেই টাইমটা আসেনি, কারণ সেই টাইমটা বকখালিতে কাটানোর ইচ্ছা আছে। তো জানি না, হয়তো খুব সুন্দর লাগে। আর মাঝে মাঝে বালির মধ্যে তো অনেক কিছু দেখা যাচ্ছে, জানি না কি ধরনের শামুক টামুক তো রয়েছেই, স্টারফিশ দেখা যায়, কিন্তু যাই হোক এখনো দেখা যায়নি স্টারফিশের। লাল কাঁকড়া দেখা যাচ্ছে কিন্তু কাছে যেতে গেলেই পালিয়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগে। জানি না সানসেট টাইমে, আমি কখনো হেনরি আইল্যান্ডে থাকিনি, বা সানসেটে কতটা টাইম পর্যন্ত এখানে থাকা যায় সেটাও আমি জানি না, দেখি যাওয়ার সময় একবার জেনে নেবো। আর নর্মালি এই টাইমেও ভালো লাগছে, এখনো তো সূর্য এখনো মধ্য আকাশে বলা যায় না, কিন্তু সানসেটও তো এখনো অনেক দেরি আছে। তো সানসেটটা বকখালি থেকে দেখবো। এই সৌন্দর্য একমাত্র বকখালিতেই দেখা যায়, দীঘাতে এই সৌন্দর্য পাওয়া যাবে না। দীঘাতে এত মানুষ যায়, এত গ্যাদারিং, দীঘাতে আর সেই ব্যাপারটা নেই। আর এখন তো এখনো সানসেট হতে দেরি আছে, নয়তো এই জায়গাটা পুরো লাল হয়ে যেত আকাশ। এখানে এই জিনিসগুলো দেখছি অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি, পুরো জেলির মতো। কি জিনিস এটা? হালকা করে নাড়ানো হলো, দেখা গেলো এরকম একটু উঠে গেল জেলির মতো, কিন্তু ভিতরে কি আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আননোন জিনিস, আর সমুদ্রের আননোন জিনিসে কখনোই রিস্ক নেওয়া উচিত নয়। জেনারেলি এগুলো জেলিফিশ নয়, একদম কনফার্ম, কিন্তু তবুও রিস্ক নেবো না। বুঝতে পারছি না, জানি না এই জিনিসটা, এর আগে আমি কখনো সেভাবে দেখিনি। আর এত চোখে রোদা লাগছে না, একদম পুরো চোখ ঝলসে যাচ্ছে মনে হচ্ছে। এই হেনরি আইল্যান্ডে সাদা বালি, আর এই জায়গাটা দেখুন, এই ফরেস্টটা, মানে ফরেস্ট ঠিক বলা যাবে না, কিছু গাছ, যে সুন্দরী গাছ আছে, গরান গেও আছে, মানে ম্যানগ্রোভ যে ফরেস্ট, এগুলো নতুন হচ্ছে, আর এতটা সুন্দর লাগছে এই জায়গাটা, অসাধারণ অসাধারণ। এইদিকে দেখুন কিন্তু অতটা হয়নি, এদিকটা ফাঁকা, ঠিক এই জায়গাটা থেকে কিছুটা জায়গা সুন্দর লাগছে। তার মধ্যে এই যে কিছু মরা গাছ রয়েছে, যেমন এই যে এই গাছটায় কোনো পাতা নেই, এই গাছটা পুরো মরা গাছ রয়েছে। এখানে তো কিছু ছবি তুলতেই হবে, অসাধারণ কিছু ছবি তুলতে হবে। আর এই যে ভিতরে ঢুকে দেখাই, জেনারেলি
ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে আমি এর আগে খুব একটা ঢুকিনি। আর এইবার দেখুন পুরো সেই কোন জায়গাটার কথা মনে পড়ছে বলুন তো, সেই বিচিত্রপুরের কথা মনে পড়ছে। অপূর্ব সুন্দর, দেখেছেন ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে। জাস্ট ফিল করুন, জাস্ট ফিল, সাদা বালি আর এরকম সুন্দর ফরেস্টের মধ্যে। সিনেমার যে গান নাচ হয় না, শুটিং হয়, তো তার জন্য আমি বলবো এটা হচ্ছে বেস্ট প্লেস। অসাধারণ লাগছে, এত সুন্দর বলে বোঝানো যাবে না। এই যে এখানে দেখুন জেলিফিশের মতো একটা কিছু, এই যে এইরকমই কিছু একটা ছিল ওখানে, জেলি জেলি টাইপের বানিয়ে। অনেকটা সময় কাটালাম, এবার হেনরি আইল্যান্ডকে বাই বাই করার সময় এসে গেছে। কারণ এবারে আমরা যদি হেনরি আইল্যান্ড থেকে না বেরোই তাহলে আমরা বকখালি গিয়ে কিছুই দেখতে পাবো না, কারণ ওখানে অলরেডি অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার হয়ে গেলে আর কিছু দেখার নেই। আর কালকে সকালে তো এখানে থাকবো না, কালকে সকালে গঙ্গাসাগর যাওয়ার প্ল্যান আছে। সো এবার হেনরি আইল্যান্ডকে বাই বাই করতেই হবে। আই হোপ হেনরি আইল্যান্ড আপনারা যা দেখলেন আর আমরা যা ঘুরলাম, এত সুন্দর ভিউ, এর আগে হয়তো আপনারা অনেকেই এসছেন হেনরি আইল্যান্ড, কিন্তু এত সুন্দর ভিউ কতজন পেয়েছেন একটু আমাকে বলবেন। যদিও একদম শুধু ওই ঢুকেই ওই জায়গাটুকু দেখলে হবে না, অনেকটা জায়গা ঘুরতে হবে, তবে এরকম সুন্দর ভিউ দেখা যাবে। তো যাই হোক, আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এইরকমভাবে আমার মতো হেনরি আইল্যান্ডে কে কে ঘুরেছেন। এই এসে গেছি বকখালি পার্কিংয়ে, এই যে পার্কিং। এই যে বকখালির বিচে এখন প্রায় সানসেটের টাইম, দোকানপাটও অনেক বসে গেছে এর মধ্যে। আর এদিকে বাচ্চাদের অ্যামাউজমেন্টের অনেক ব্যবস্থা আছে, কিন্তু সবার আগে একটু বনবিবির মন্দিরটা থেকে ঘুরে আসা যাক, তারপর সমুদ্রের বিচের দিকে যাব। এই জায়গায় এর আগেও এসেছি, আমি জানি যে এখানকার বালির তলটা আরও অনেকটা উঁচু ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এখানে বালির যে পরিমাণ সেটা অনেকটা নিচে নেমে গেছে। তো যার জন্য দেখাচ্ছি সামনের চেয়ারগুলো আছে, চেয়ারগুলো কতটা উঁচু হয়ে গেছে। তো সেম, যে এই মাঝখানের যে একটা জলের ধারা রয়েছে, এই জলের ধারাটা পার করে আরও অনেকটা হেঁটে যেতে হবে। অনেকটা হেঁটে গেলে তবে সমুদ্র দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে সানসেট টাইম, আর পিছনের আকাশটা দেখুন কমলা হলুদ। এই যে আমি বলেছিলাম না এখানে বালির তল সরে গেছে, এইদিকে দেখুন চেয়ারগুলো কত উঁচু হয়ে গেছে। জাস্ট একবার দেখাচ্ছি, ধরো একবার, এইভাবেই ধরবে। আর দেখুন আমার কোন লেভেলে, এখান থেকে কি লাভ মেরে উঠে চেয়ারে বসবো? বালির তল পুরো সরে গেছে। এই সূর্য ডুবে গেছে, আর দেখা যাচ্ছে না সূর্য, শুধু আভাটা দেখা যাচ্ছে। কিন্তু এখনও যা আলো আছে তাতে করে মোটামুটি বকখালি খারাপ ঘোরা হবে না। আর পিছনে হিন্দি গানের শুধু ঢিকচাক 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 আওয়াজ আসছে, জানি না লাস্টে কপিরাইট না খেয়ে যাই। এই যে এখানে একটা সাইনবোর্ড মতন রয়েছে, এখান দিয়ে ঢুকতে হবে বনবিবির মন্দিরে যাওয়ার জন্য। বালি, প্রচুর বালি, দুদিকে ঝাউ গাছ, সুন্দর লাগছে জায়গাটা। যদি আর একটু আলো থাকতো ভালো লাগতো, কিন্তু প্রত্যেক বাড়িরই এই সমস্যা। বকখালি আস্তে আস্তে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যে হব টাইপ হয়ে যায়।
এই যে ক্যাকটাস আর ঝাউয়ের সমাহার, আর এই যে মাঝখান দিয়ে রাস্তা বনবিবির মন্দিরে যাওয়ার। বকখালিতে একটাই সমস্যা, সেটা হচ্ছে বকখালি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, চতুর্দিকে প্রচুর নোংরা। এই যে যেমন দেখুন র্যাপার পরে রয়েছে, বিভিন্ন রকমের নোংরা, এটাই একটা সমস্যা। তা নাহলে জায়গা কিন্তু খারাপ নয়। এই এসে গেছি বনবিবির মন্দির। এই যে এই মাঝখানে একটা খাল মতন হয়ে রয়েছে, এটাকে পার করে ঢুকতে হবে। এইদিকে জলটা কম আছে, ফালতু অত ডিপ জলের মধ্যে যাওয়ার দরকারই নেই, এই দিক দিয়ে ঢুকে যাই। এইটা কিন্তু ব্যাপক লাগে, যতবার বকখালি আসি এই পার হয়ে এদিকে যাওয়া। ওরে বাপরে, এখানে কি কাদা স্লিপ, বাপরে এই দেখুন কি অবস্থা, পা পুরো হড়কে চলে যাচ্ছে। তো তো মারাত্মক ব্যাপার, সাবধানে যেতে হবে। আমি তো শর্টকাটে জলে বেশি পা দেবো না বলে আসতে গিয়ে আরও বড় সমস্যায় চলে আসলাম। এখানে তো মারাত্মক স্লিপ, এদিক দিয়ে ঢোকাটা উচিত হলো না মনে হচ্ছে। আর এখানে একটাই সমস্যা, বকখালির সমুদ্রটা বহু পিছনে, একটু যদি সামনের দিকে থাকতো তাহলে ভালো লাগতো। ওরে এ কি, এই দেখুন স্লিপ মারছে দেখুন। তো একদম সাবধানে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ওই বালি পর্যন্ত না আসবো। এই জায়গাটা মারাত্মক স্লিপি, বালি তো নয় বরং এই জায়গাটা কাদা বলা যায়। এই জায়গাটা যেরকমভাবে স্লিপ কাটছে, আকাশে যদি আরেকটু সূর্য থাকতো তাহলে ভালো লাগতো। যদি আর আধ ঘন্টা আগে আসতে পারতাম তাহলে ব্যাপারটা জমে যেত, কিন্তু কিছু করার নেই। কারণ কলকাতা থেকে নামখানা পর্যন্ত আসা, নামখানায় একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে আবার ওখান থেকে হেনরি আইল্যান্ড দেখা, হেনরি আইল্যান্ড থেকে বকখালি আসা, একদিনে অনেকটা চাপের ব্যাপার। যদিও আরও সকালে যদি বেরোতাম তাহলে হয়তো সম্ভব ছিল, কিন্তু কিছু কারণবশত সকালে বেরোতে পারিনি। তো ঠিক আছে, যেটুকু দেখছি সেটাও খারাপ লাগছে না। তো সমুদ্রটা দেখেছেন বহু দূরে, এই একটা বকখালির এই একটা সমস্যা। জোয়ারের টাইমে তাও ঠিক আছে, ভাটার টাইমে অনেকটা রাস্তা এই হেঁটে হেঁটে যেতে হয় সমুদ্রের ধারে যাওয়ার জন্য। আর পুরো পা বসে বসে যাচ্ছে। আজকে তো যা ঘুরছি ঘুরছি কোনো ব্যাপার না, ঠিক আছে, মোটামুটি খারাপও হচ্ছে না। কালকে গঙ্গাসাগর যাওয়া, কপিল মুনির আশ্রম দর্শন, সমুদ্রে স্নান, আর তারপর আবার নামখানা ফিরে আসা, এইটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর আজকে রাতে নামখানায় স্টে করব। আর এই যে বকখালি কেন ভালো লাগে দেখুন, আমার চতুর্দিক দেখুন, দূর দূরান্তে কোনো মানুষ পাবেন না, দূর দূরান্তে কোনো মানুষ পাবেন না। আর এইটাই ভালো লাগে, নির্জনতা। নির্জনতা যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট জায়গা বকখালি। বকখালিতে শুধুমাত্র ওই কি আছে দেখার, কি আছে দেখার, দেখার কিছু নেই। একটা বড় সমুদ্র বিচ, যদিও সমুদ্রের স্রোত এখানে কম, যদি স্নান করার দরকার হয় তাহলে এখানকার সমুদ্রে স্নান করে ভালো লাগবে না, জাস্ট নর্মাল সমুদ্রকে এনজয় করতে পারা যেতে পারে। আর এই নির্জনতা, এই বিচের মধ্যে হাঁটা, এইগুলো এনজয় করা যেতে পারে। এইগুলো যারা পছন্দ করেন তাদের জন্য বলবো বকখালি বেস্ট জায়গা। আর যারা একটু কোলাহল পছন্দ করেন তাদের জন্য তো দীঘা পুরী আছেই। এই জায়গার বালিটা লেটেস্ট, এই জায়গায় পা দিচ্ছি তো দেখুন বসে যাচ্ছে, পুরো দেবে যাচ্ছে, এই দেখুন কিরকম নরম বালি। আর এতক্ষণ ধরে বকতে বকতে আসছি তবুও সমুদ্রের কাছে আসতে পারলাম না। সমুদ্র কত দূরে ভাই, এই টাইমে একটু জোয়ার তো থাকতে পারতিস, আমার অন্তত কম হাঁটতে হতো। একের সময় কম, অন্ধকার হয়ে যাচ্ছে। আর এদিকে আকাশটা সত্যি, সূর্যটা এর মধ্যে একটু সূর্য যদি থাকতো না দারুণ লাগতো, যেটা ঢুকেই যেটা দেখলাম সেই জিনিসটা যদি থাকতো। বহু প্রতীক্ষার পর জলের কাছে আসতে পেরেছি। যদিও সমুদ্রের ঢেউ যতটা হয় সেই রকম ঢেউ কিছুই নেই, জাস্ট নর্মাল একটা স্রোত বয়ে আসছে, কিন্তু কম্বিনেশনটা ব্যাপক।
এরকম কালারফুল আকাশ, জলটাও কালারফুল লাগছে, আর যেটুকু ঢেউ আসছে সেটাই অসাধারণ। আর আমাকে কালো লাগছে, এবার আলো আসছে না, আমাকে কালো লাগছে। তো এই প্রকৃতির এই টানেই তো আসা। এখন বেশ সুন্দরভাবে আলো জ্বলে উঠেছে। চলো এবার বকখালিকে বাই বাই করে নামখানা ফেরা যাক। এই মুহূর্তে রয়েছি নামখানা ব্রিজের উপর, আর ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এর থেকে বেশি কিছু হলে আরও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি সম্ভব হয় আজকে রাতে দেখাবো যে নামখানার যে পোর্ট এরিয়া, মানে গঙ্গাসাগর মেলার সময় নামখানার রাত্রিবেলায় কীরকম অবস্থা হয়, তো সেটা দেখানোর চেষ্টা করবো যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে কিছু করার নেই। সো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ।